আসসালামু আলাইকুম, সকলকে সুস্বাগতম। আমরা ব্রিক নিয়ে যাচ্ছিলাম। সো ব্রিকের ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে কীভাবে বানানো হয়, ইট ভাটার ভিতরটা আসলে কীরকম কী হয় সেটা আমরা এখানে দেখব। সো ম্যানুফ্যাকচারিং অফ বার্ন ক্লে ব্রিক্স, এটাই আসলে বেশি ব্যবহার করা হয়। এটা নানা ধরনের ক্লিন থাকে। ক্লিন মানে চুল্লি বা যেখানে পুরানো হয়। সো এটার মেইনলি 5টি স্টেপ আছে। প্রথম হচ্ছে প্রিপারেশন অফ র ইনগ্রিডিয়েন্ট, মানে প্রথম আপনাকে মাটি প্রস্তুত করতে হবে, যে মাটিটা নেবেন। তারপর সেই মাটিটা নিয়ে আপনি টেম্পারিং করবেন। টেম্পারিং মানে হচ্ছে ময়দা মাখানোর মতো আর কি, ঠিক আছে। তারপর 3 নম্বরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোল্ডিং। মোল্ডিং মানে হচ্ছে ওই যে ছাঁচের ভিতরে ওই ইটের দলাগুলোকে ঢুকানো। তারপর হচ্ছে ড্রাইং। মোল্ডিং করার পর ছাঁচের ভিতর ঢুকানোর পরেই আপনি কিন্তু ডিরেক্ট ইটের মানে ভাটার ভিতরে চুলার ভিতর দিবেন না, তার আগে আপনি কিছুক্ষণ তাকে রোদে শুকাইতে দিবেন, এটা হচ্ছে ড্রাইং। তারপর হচ্ছে তাকে আপনি পুরাবেন ইট ভাটার ভিতরে, বার্নিং, অ্যান্ড আপনার ইট তৈরি হয়ে যাবে। ইজি প্রসেস। তাহলে কী কী প্রসেস? প্রথমে হচ্ছে আপনাকে মাটি নিতে হবে। মাটি নেওয়ার পর সেটাকে আপনাকে দলা পাকাইতে হবে, যেটা হচ্ছে টেম্পারিং বলা হচ্ছে। তারপর মোল্ডের ভিতর দিতে হবে। তারপর সেটাকে কিছুক্ষণ রোদে শুকাইতে হবে। তারপর সেটাকে পুরাইতে হবে। অ্যাজ ইজি অ্যাজ ইট ইজ। সো প্রিপারেশন অফ র ম্যাটেরিয়ালস কীভাবে প্রিপারেশন হবে? সো আমরা প্রথমে হচ্ছে এই যে দেখেন নিচের ছবিটাতে লোকজন মাটি নিচ্ছে। সো লেভেল গ্রাউন্ড থেকে নিতে হবে। অ্যান্ড ফুল মুনসনে এই কাজগুলো করা ভালো। আচ্ছা, এবং এই যে আমরা মাটিগুলো নিই সেখানে আসলে কী থাকে, ক্লে বলতেই আমরা বলছিলাম না, ক্লে শব্দটা মানেই সেখানে কি থাকবে, দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে সিলিকা, আরেকটা হচ্ছে অ্যালুমিনা। মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম, এদের বিভিন্ন কম্পাউন্ড আর কি। সিলিকা এবং অ্যালুমিনা থাকবে, ঠিক আছে। ডিগিং দ্য আর্থ বিফোর দ্য রেইন ইজ অ্যাডভান্টেজিয়াস। এবং এই যে মাটি সংগ্রহ করবো, বাংলাদেশে অনেকে ধানের জমি থেকে এখন মাটি ইটের ভাটাদের কাছে বিক্রি করে, আবার পুকুর থেকে বিভিন্ন জায়গা থেকে করা হয়। সো মাটি কাটার এই বিষয়টা রেইনি সিজনে করলে ভালো, মাটি সহজে কাটা যায়। হ্যাঁ, ফুল মনসুনে এই জিনিসগুলো বেশ সুবিধাজনক হয় মাটি সংগ্রহ করা। সো প্রিপারেশন অফ র ইনগ্রিডিয়েন্ট মানে মাটি সংগ্রহ। তারপর প্লাগিং অর টেম্পারিং অফ র ম্যাটেরিয়াল, এটাকে হচ্ছে ওই যে ময়দা বানানোর জন্য যেরকম করা হয় ওইরকম করতে হবে। এটাকে আমরা বলছি টেম্পারিং। টেম্পারিং মানে এটাকে হচ্ছে কোনো কিছু দিয়ে চেপে আঠালো বানানো আর কি, ঠিক আছে। সো এটা দুইভাবে করা যায়, মেকানিক্যালি করা যায় প্লাঙ্ক মিল দিয়ে, এই যে এটা হচ্ছে প্লাঙ্ক মিল। আবার হচ্ছে ম্যানুয়ালিও করা যায়। এখানে দেখো এটার ভিতরে এই যে এই যন্ত্রটার ভিতরে হচ্ছে আমাদের মাটি দেওয়া হয়েছে, তার ভিতরের মেকানিজমটা অনেকটা এরকম, এবং এটাকে যখন আমি ঘোড়া দিয়ে ঘুরাচ্ছি তো ভিতরে ওইটা মাখা মাখা হয়ে যায় আর কি। সো দিস স্টেপ ইনভলভস ব্রেকিং আপ দ্য প্রিপেয়ার্ড ক্লে, ওয়াটারিং অ্যান্ড কিডিং টিল দ্য আর্থ বিকামস এ হোমোজেনাস ম্যাস। মানে হোমোজেনাস ম্যাস বলতে হচ্ছে ওই আমাদের যেই ক্লেটা থাকবে সব জায়গার জন্য একই রকম হয়, এটা আর কি। তারপর হচ্ছে মোল্ডিং কিছু না, এই যে দেখো এটা মোল্ড, এই মোল্ডের ভিতরে রাখা হচ্ছে, তারপর মোল্ড বানানো হচ্ছে। দ্য লোয়ার ফেস ইজ ভেরি রাফ, ব্রিক্স ক্যান নট হ্যাভ ফ্রগ মার্কস। আচ্ছা, আমরা হচ্ছে মোল্ডকে ডিরেক্টলি গ্রাউন্ডে রাখতে পারি না। মোল্ডকে একটু মানে গ্রাউন্ডের ভিতরে যে করলে অসুবিধা হয়, আমাদের একটা মোল্ড নিতে হয়, তার ভিতর করতে হয়। Molds are very slightly large, little slightly larger than the size of a brick, and mold is two type, hand mold আরেকটা হচ্ছে মেশিন মোল্ড, এই আর কি। সো মোল্ড দুই প্রকার, একটা হচ্ছে হ্যান্ড মোল্ড আর একটা হচ্ছে মেশিন মোল্ড। সো ফার্দার আমরা যাই, ড্রাইং অফ ব্রিককে আমরা কিভাবে ড্রাই করতে পারি। সো সহজ কথা ভাই, কেন করা হয়, অবজেক্টিভ কি, টু রিমুভ অ্যাজ মাচ অ্যাজ ময়েশ্চার ফ্রম দ্য ব্রিক অ্যাজ পসিবল। আমরা ব্রিক যখন মোল্ডে রাখছি, এখন আমার মেইন কথাই হচ্ছে ব্রিক থেকে
ব্রিকটাকে শুকানো পুরানো। সো আমি পুরাইতে যাই তো অনেক মানে এখানে আসলে পানি বের করে দেওয়া হয়। সো আমি সূর্যের আলোতে রাখলেও কিছু পরিমাণে ময়েশ্চার পানি এখান থেকে বের হয়ে যায়। তো যতটুকু এমনিতে বের করে ফেলা সম্ভব সেটা করা হয়, এই জন্য ড্রাই করা হয়। ড্রাইয়ে আরেকটা হচ্ছে অ্যাভয়েড দ্য চান্স অফ ক্র্যাকিং অ্যান্ড ডিস্টরশন। যদি ক্র্যাকিং ঘটে, বার্নিংয়ের পর ক্র্যাকিং ঘটবে, তখন তো আমার লস। এটা আসলে ক্র্যাকিং এখনই হচ্ছে কি না সেটাও একটু চেক করা যায়, এবং এইভাবে করলে ক্র্যাকিং হওয়ার পসিবিলিটি কমে আসে। অ্যান্ড আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ গেইন হয়, মেকানিক্যাল স্ট্রেংথ বেশি। তাহলে তিনটা কাজ, একটা হচ্ছে পানি H2O বের করে দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে এটা ক্র্যাকিংকে কমানো, আর তৃতীয় কাজ হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ানো। মেকানিক্যাল স্ট্রেংথ মানে শুধু স্ট্রেংথ বললে যা বুঝি আর কি, এটাকে বাড়ায় দাও। এই হচ্ছে তিনটা আমাদের ড্রাইং অফ ব্রিক্সের কন্ডিশন বা অবজেক্টিভস। এরপর হচ্ছে বার্নিং কোথায় করা হয়? এই যে এরকম চুল্লির ভিতরে করা হয় ক্লিন, এবং এটার এখান দিয়ে হচ্ছে ওই বড় আমাদের যেই ইয়েটা দেখি না, কী বলে, ইট ভাটার যে বড় গোল টাওয়ারটা দেখি, ওইটার ভিতরে আসলে কোনো ইট থাকে না। ওইটা হচ্ছে এখান থেকে যেই সকল গ্যাস কার্বন ডাইঅক্সাইড বের হয় সেইটাকে বের করে দেওয়ার জন্য টাওয়ারটা বানানো, অন্য কোনো কারণ এখানে নেই। সো in the process of burning, the dried bricks are burnt either in clamps small scale অথবা in kilns large scale। এটা কিন্তু স্মল স্কেলে বানানো হচ্ছে। আমার নানার বাড়িতে বাড়ি বানানোর আগে তারা নিজেরা এরকম ছোট্ট করে ক্ল্যাম্পও বানাইছিল এবং সেখানে ইট পুড়ায় বানাইছিল। সেটা বহুদিন আগে, মানে ব্রিটিশ না, পাকিস্তান আমলে হবে। সো স্মল স্কেলে কিন্তু ওই সময় করা হতো। এখন তো সব ইট ভাটা থেকে পাওয়া যায় এবং অনেক বেশি পরিমাণ করতে হলে ফিল্ম তৈরি করতে হয়। প্রপার বার্নিং ইম্পার্টস স্ট্রেংথ। প্রপারলি বার্ন হইলে অবভিয়াসলি স্ট্রেংথ ভালো হবে, হার্ডনেস ভালো হবে। এর আগে যা হয়েছে সেখান থেকে এর আগে যে স্টেপগুলো গেছিলো, প্রিপারেশন অফ র ম্যাটেরিয়ালস, তারপর কি টেম্পিং অ্যান্ড ড্রাইং, সেগুলোর থেকেও সব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বার্নিং, কীভাবে পুরানো হবে। Heating green bricks up to 640 degrees Celsius produce only physical changes। এখানে কোনো 640 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোনো ধরনের তেমন চেঞ্জই আসে না, ওকে। কিন্তু তারপর 700 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াসে কেমিক্যাল চেঞ্জগুলো হয়। কেমিক্যাল চেঞ্জটা ইম্পর্ট্যান্ট, ওগুলো হচ্ছে একেবারে গলে যায়, একটার সাথে একটা লেগে যাবে, এরকম একটা কন্ডিশন তৈরি করতে হয়। এবং তার জন্য আসলে 1650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। বাট ওই যে আমার যদি একটু থাকে, লাইন থাকে, তখন হচ্ছে এই 1650-এ না গিয়েও আমরা 1100 ডিগ্রি সেলসিয়াসে এই কেমিক্যাল রিয়াকশন করতে পারি। 1100 ডিগ্রি সেলসিয়াসের নিচে, 1100 ডিগ্রি সেলসিয়াসের নিচেই এটা করা সম্ভব হয়। কিন্তু যদি কোনো ধরনের লাইন না থাকে তখন কিন্তু এই 1650 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাইতে হবে এবং এখানে অনেকক্ষণ ধরে পুরায় ওই টেম্পারেচার অ্যাচিভ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লিন। ইটের ভাটা বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটাই। সো বার্নিংয়েরই অংশ ক্লিন। সো ক্লিন কি? ক্লিন ইজ এ থার্মালি ইনসুলেটেড চেম্বার, এ টাইপ অফ ওভেন which produces temperature sufficient to complete some process of hardening, drying and chemical changes and finally making burnt brick। এখানে বার্ন ব্রিক তৈরি করা হয়, সহজ কথা। এখন এটা দুই রকম হয়, একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লিন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্লিন। এই কন্টিনিউয়াস ক্লিন অনেক রকম হয়, তার মধ্যে হফম্যান ক্লিন এটি হচ্ছে বাংলাদেশে বেশি ব্যবহার করা হয়। সো ইন্টারমিডিয়েট ক্লিন হচ্ছে আমরা এই ক্লিনের ভিতরে কিছুক্ষণ মানে কিছু ইট দিব, আবার কিছু ইট বের করতে থাকবো, কিছুক্ষণ থাকবে, কোনো ইয়েটাই স্টেবল থাকবে না। আর কন্টিনিউয়াস, আচ্ছা আমরা এখানে পেজে আসি, এখানে আছে ইন্টারমিডিয়েট ক্লিন। ইন্টারমিডিয়েট ক্লিনস ওয়ার্কস বাই ফায়ারিং কুল ওয়ার্স ইউজিং এ হিট সোর্স। সো এটার ডিসঅ্যাডভান্টেজ কি? সাপ্লাই অফ ব্রিক ইজ ইন্টারমিডিয়েট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, মানে অনিয়মিতভাবে এটার ভিতর ইটগুলো ঢুকানো হয় এবং বের করা হয় অনিয়মিতভাবে।
দ্যাটস ওয়াই কোয়ালিটি আমাকে একদম পিওর কোয়ালিটি আমি ইনশিওর করতে পারি না। নেয়ার বটম এবং একদম টপ সারফেস দুই জায়গার ইটের কোয়ালিটি সেম হয় না, কিছু জায়গায় আন্ডারবার্ন থাকে, কিছু জায়গায় ওভারবার্ন হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এটা অ্যাডভান্টেজ আছে। স্মল কোয়ান্টিটি অফ ব্রিকের জন্য এই ইন্টারমিটেন্ট ক্লিন ব্যবহার করা যায় এবং এটা খুব বেশি খরচ সাপেক্ষ না, কম টাকায় করা যায়, ঠিক আছে। আর আমরা যদি মেইনলি যেটা যায় কন্টিনিউয়াস ক্লিন is such a clean consists of series of connected lines কি বলছে এটা connected lines connected cleans or one continuous chamber through which a fire travels, green brick being set ahead of the fire. এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস চেম্বার। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস চেম্বার যেটার ভিতরে গ্রিন ব্রিক ঢুকে এবং সেটার ভিতর ঘুরতে থাকে এবং যেতে যেতে আমার বার্নড ব্রিক তৈরি হয়। সো আমরা দেখবো এই তিন ধরনের কন্টিনিউয়াস ক্লিন থাকে, হফম্যান ক্লিন, টানেল ক্লিন এবং রোটারি ক্লিন। আমরা সেগুলো নিয়ে দেখবো। প্রথমে হফম্যান ক্লিন, এইটা হচ্ছে আমাদের হফম্যান ক্লিনের এই চারপাশের অংশের ভিতরে হচ্ছে আমাদের ইটগুলো রাখা থাকে, এই যে দেখেন হিট রাখা আছে। অ্যান্ড এটার মাঝখানে যে অংশটা, এই যে মাঝের যে অংশ, এই মাঝখানের অংশের ভিতরে হচ্ছে এরকম বিভিন্ন ছোট ছোট গর্ত থাকে যার ভিতরে কয়লা ঢুকানো হয় এবং এই জায়গাতে আসলে পড়ে। তারপর এখানকার যে ছোট ছোট গর্ত আছে না, এই যে সাইড দিয়ে যে বড় বড় চেম্বারের মুখের মতো, ওই দিক থেকে হচ্ছে আগুন বের হয় এবং টেম্পারেচারটা এদেরকে দিয়ে দেওয়া হয়। এখানে থাকা টেম্পারেচারটা বাইরে থেকে ইটে চলে আসে এবং ইটগুলা ওইভাবে গরম হয়। অ্যান্ড একসাথে যে পুরো অংশকে গরম করা হয় তা না, কিছু অংশ প্রিহিটিং জোনে থাকে, কিছু অংশ বার্নিং থাকে এবং বার্নিংয়ের পর কিছু অংশ ঠান্ডা হওয়ার জন্য ওটার ভিতরে রেখে দেওয়া হয়, যেহেতু ওখান থেকে বাতাস বের হওয়ার সুযোগ থাকে, ওপরের বড় চিমনিটা দিয়ে বাতাস বের করার সুযোগ ওখানে থাকে। সো দিস ক্লিন ইজ এ সার্কুলার প্ল্যান, আসলে সার্কুলার না, এটা হচ্ছে ওভাল শেপ ফর এয়ার আউটফ্লো অ্যান্ড চিমনি ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার। এই যে মাঝখানে যে আমরা টাওয়ারটা আছে ওইটার নাম বলতেছি চিমনি। সো এটা কি, এটাতে হচ্ছে হিট বেটার কন্ট্রোল করা যায়, সাপ্লাই অফ ব্রিক খুব কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস বলতে এদিক দিয়ে ঢুকতে থাকে, এটা কন্টিনিউয়াস প্রসেসে যায়। অ্যান্ড ব্রিক্স আর বার্নড ইভেনলি, সব জায়গায় ব্রিক সমানভাবে বার্ন করা হয়। অ্যান্ড এটার ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে এই পুরো সেট আপটা অনেক খরচ সাপেক্ষ, হাইলি কস্ট, ইনিশিয়াল কস্ট বেশি হয়। আর রিকোয়ার্স রেগুলার ডিমান্ড টু অফ দ্য ব্রিক হুইচ মে নট বি পসিবল। সবসময় ব্রিক এটার ভিতরে ঢুকে থাকতেই হবে, কারণ এটার একটা অংশ হচ্ছে আমার পুড়তে থাকে, আরেকটা অংশ গরম হতে থাকে, আরেকটা ঠান্ডা হতে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে প্রি বার্নিং জোনে থাকে একটা অংশ। আমরা যদি এখানে একটু এটা দেখি, এই ছবিটা একটু যদি ভালো মতো জুম করে দেখি, তাহলে আমরা দেখব এখানে কয়টা অংশ আছে। এটা হচ্ছে প্রি হিটিং জোন, এই যে এই অংশটা হচ্ছে প্রি হিটিং জোন, তারপর এই জায়গায় অল্প একটু জায়গা বার্নিং জোন, তারপর এটা হচ্ছে কুলিং জোন। সো এটা একটা রেশিও মেনটেন করে, একটা পাথ মেনটেন করে, একটা চেইন মেনটেন করে। দ্যাটস ওয়াই এটা অনেক বেশি এফেক্টিভ হয়। সো এটা দেখা যাচ্ছে আমাদের চেম্বারগুলোকে 12টা পার্টে ভাগ করতেছি। এটার ছবি একটু পাশে দেখি। প্রথম চেম্বার, 12টা চেম্বারের মধ্যে প্রথম চেম্বার লোডিং হয়, তারপরে 4টা চেম্বার হচ্ছে ড্রাইং এবং প্রি হিটিং হয়, ড্রাইংটাও এর ভিতর করা হয়। তারপরে যায় বার্নিংয়ে যায় হচ্ছে 2টা চেম্বার। প্রথমে একটা চেম্বার জাস্ট লোড করে, তারপর 4টা চেম্বার হচ্ছে ড্রাই করে, তারপর 2টা চেম্বার বার্ন করে, 2টা চেম্বার হচ্ছে বার্ন করে, আর তারপর আবার 4টা চেম্বার কুলিং করে এবং একটা চেম্বার আনলোড করে। তাই লোডিং, প্রথমটায় লোডিং, তারপরটায় আনলোডিং, প্রথমটায় লোডিং হয় এবং লাস্টেরটা আনলোডিং হয়, এর মাঝখানে বাকি 3টার প্রসেস চলে। এরপরে 4টায় হচ্ছে ড্রাইং চলে, তারপরে 2টা চেম্বারে
বার্নিং চলে, তারপর 4টা চেম্বারে কুলিং চলে। টানেল ক্লিন এটার ভিতর হচ্ছে ধরো এই যে এখানে একটা ফায়ার জোন তৈরি করা আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রথমে এটার ভিতর দিয়ে আমাকে গ্রিন ব্রিক বলতে কাঁচা ইট বোঝানো হয়, সবুজ কালার কিন্তু না। গ্রিন ব্রিক বলতে কাঁচা ইট বলা হয়। এই জিনিসটাকেই পুরাটা হচ্ছে এটার ভিতর দিয়ে পরিচালনা করা হয়। এটার ভিতর দিয়ে এইখান থেকে এই সাইডে নিয়ে আসা হয়, লেফট থেকে রাইটে নিয়ে আসা হয়, আস্তে আস্তে নিয়ে আসা হয়। এই যে এখানে ট্রলি থাকে, ফলে হয় কি আস্তে আস্তে গরম হয়। আর আমাদের এর আগেরটা ছিল হচ্ছে ইট আমি রেখে দিই আমার মতো করেই, কিন্তু গরম করি যখন এখানে গরম করা দরকার তখন শুধুমাত্র এই জায়গাটা আমরা কয়লা দিয়ে এই জায়গাটুকুকে গরম করি এবং এইটুকু গরম হয়, এগুলো কুলিংয়ে থাকে। মানে কোথায় গরম করব সেই জিনিসটা আমরা হচ্ছে ডিসাইড করি। আর আমাদের টানেলে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় সবসময় গরম হইতে থাকে, আমরা ইটগুলোকে ওই জায়গাতে নিয়ে যাই, এটা হচ্ছে বিষয়। অ্যান্ড টিপিক্যাল শিডিউল থ্রো দ্য ক্লিন ফ্রম এন্ড টু এন্ড ইস 3 to 7 days। এই সাইডে ঢুকলে ওই সাইডে বের হইতে 3 থেকে 7 দিন সময় লাগে, বাট ভেরিয়েশন অকার্স ডিপেন্ডিং অন প্রোডাকশন শিডিউলস। ওকে, more economical to run and lend themselves to high degree of automatic control। এরপর হচ্ছে রোটাটরি টানেলটাই ঘুরতে থাকে। Improved and upgraded of traditional tunnel, its bigger characteristic is adobes stay still while the body of the rotary clean moves। এবার রোটারি ক্লিনটা মুভ করতে থাকে। এর আগেরটা আমাদের এটা আর আমাদের যেই ধরো বুঝাই বিষয়টা, রোটারি ক্লিন আর আমাদের প্রথম হফম্যান ক্লিনে যেটা ছিল, ধরো আমি এই জায়গাটা ইট রেখেছি, হ্যাঁ, যে এই অংশগুলোতে আমি ইট রেখেছি, রাখার পর আমি প্রথমে হয়তো এইটুকু অংশ গরম করতেছি, তারপর এই জায়গায় চুলা বন্ধ করে এই জায়গায় গরম করতেছি, তারপর এই জায়গায় চুলা বন্ধ করে এই জায়গায় গরম করতেছি, তারপর এই জায়গায় চুলা বন্ধ করে এই জায়গায় গরম করতেছি। সো বন্ধ করি, অন করতেছি। সো আমার কাছে অনেকগুলো চুলা থাকতে হচ্ছে। হোয়ারাস রোটারি ক্লিনে আমি হচ্ছে চুলা একটাই, ওই চুলাটাকেই রোটেট করে ঘুরায় অন্য জায়গায় নিয়ে যেতে পারছি। দ্যাটস ইট, বোঝা গেছে? আচ্ছা, সো পলিউশন ফ্রম ট্রেডিশনাল ব্রিক ইন্ডাস্ট্রি, এটা খুবই পলিউশন হয়। বাংলাদেশের অধিকাংশ ইটভাটার মালিকেরা আসলে এনভায়রনমেন্টাল সার্টিফিকেটগুলোও ঠিকমতো নেয় না। সো এটা পরিবেশের জন্য আসলে ক্ষতি করে বার্নিং প্রসেসটা। চিমনিতে দেখো একটু তাও সাদা ধোঁয়া বের হচ্ছে, অনেকের কালো ধোঁয়া বের হয়। সাদা ধোঁয়া বের হওয়ানো হচ্ছে ও হচ্ছে কার্বন ইমিশনটা করতেছে না, চিমনিতে ওটা আটকে ফেলতেছে। সো এটার জন্য আমরা প্রিভেন্ট করার জন্য এসিসি ব্লক তৈরি করতে পারি। এসিসি ব্লক আমরা আরও গবেষণা করতে পারি এটা নিয়ে, ঠিক আছে? সো